হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা মাইনক্রাফটে নরক বানানোর সেকেন্ড পার্ট নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে বিক্রম কি করে রিয়া অর্থাৎ যে মেয়েটা বিক্রমকে মারার জন্য এসেছিল তার সাথে সে কিভাবে যুদ্ধ করলো, তাও কথার মাধ্যমে, এবং তাকে তার অ্যাপার্টমেন্ট থেকে বাইরের দিকে পাঠাতে সমর্থ হলো এবং তার সাথে একটা কোল্যাবও বানাতে সমর্থ হলো। দেখা যাক এবার নেক্সট পার্টে আমরা কি দেখতে পাই। তো বিক্রম প্রথমে রিয়াকে তার নাম্বারটা দিয়ে দেয় এবং বলে যে আমরা বাইরে দেখা করব। রিয়াও আর রিক্স না নিয়ে সেখান থেকে চলে যায় এবং বিক্রম হাঁপ ছেড়ে বাঁচে। সে বলে যে এটা তো আমার প্রথম এনকাউন্টার ছিল একজন হেলিকপ্টারের সাথে এবং এটাই এতটাই রিস্কি ছিল যে আমি যে কোনো সময় মারা যেতে পারতাম। অন্যরাও কি এতটাই ভয়ঙ্কর হবে? তখন বেহেমস বলে যে আমাদের মধ্যে একজন হেল কমান্ডার রয়েছে যার কাছে ক্ষমতা রয়েছে, সে যে কোনো হেলিকপ্টারের লোকেশন ট্র্যাক করতে পারে, অর্থাৎ মেয়েটার কাছে সেই লোকেশন ট্র্যাকার হেল মাস্টারটা ছিল। বিক্রম বলে যে হ্যাঁ, এটা সত্যি খুব রিস্কি ছিল এবং সে সারা রাত ধরে বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে থাকে। ইনভেস্টিগেটর হেলিকপ্টারকে দেখানো হয়, সেও কিন্তু কম্পিউটারের সামনে বসে বিভিন্ন জায়গা নিয়ে রিসার্চ করছে, অর্থাৎ তার কাছে কিছু স্পেশাল পাওয়ার রয়েছে। সে খুঁজছে যে কোথায় সব থেকে বেশি মানুষ অদৃশ্য হয়েছে, কোথায় সব থেকে বেশি মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেখানেই নিশ্চয়ই সেখানে হেলিকপ্টার আছে। তারপরে ইনভেস্টিগেটরের বন্ধু তার রাতের খাবার এনে দেয় এবং আজকে সে সারা রাতই রিসার্চ করবে। ইনভেস্টিগেটর তার ফ্রেন্ডকে বলে যে আচ্ছা, বিক্রমের সাথে কি কিছু আনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল? তখন বলে যে হ্যাঁ হয়েছিল, ওর বাড়িতে একটা মেয়ে এসে দরজা ভাঙচুর করেছিল এবং আমাদের যাওয়ার আগেই মেয়েটা সেখান থেকে চলে যায়। তখন ইনভেস্টিগেটর মনে করে সেও নিশ্চয়ই একজন হেলিকপ্টার ছিল, অর্থাৎ সে বুঝে গেছে সে একজন হেলিকপ্টার ছিল এবং সে বিক্রমকে মারতে গিয়েছিল। তার জন্য বিক্রমের ওপর সবসময় নজর ইনভেস্টিগেশন বসিয়ে রাখো, তাকে 24 ঘন্টা যেন নজরে রাখা হয় সে কোথায় যাচ্ছে, এবং তার জন্য তুমি 1 সপ্তাহ তার ওপর সম্পূর্ণ নজরবন্দি করে রেখে দাও তাকে। তার ফ্রেন্ড বলে ঠিক আছে, আমি করছি। এই সময় একটা অন্য জায়গায় দেখানো হয় কোনো একজন হেলিকপ্টারের চাবি জল করছে এবং তার সামনে একটা বুড়ো মানুষ, এটা নাট্টু মানুষ, বসে আছে এবং ক্ষমা চাইছে, বলছে আমি তো তোমার কোনো রকম ক্ষতি করিনি, তুমি কেন আমাকে মারতে এসছো? তখন সায়ন বলে, এই লোকটার নাম সায়ন, তো সে বলে তুমি এখানে নিঃশ্বাস নিয়ে আমার অক্সিজেনের অভাব ঘটাচ্ছ, তার জন্য আমি তোমাকে মারতে এসেছি। ঠিক ওই বাঘ আর ভেড়ার গল্প, যেখানে ভেড়া জল খেয়ে বাঘের জল এঁঠো করছিল, তারপরে সে বুড়ো মানুষটাকে মেরে দেয়। সায়নের হেল কমান্ডার বলে যে আচ্ছা, এর সাথে তো তুমি বন্ধুত্বও করতে পারতে, কেন একে মেরে দিলে? তখন সায়ন বলে যে বেশি বকো না, তো তোমাকেও আমি হেলে পাঠিয়ে দেবো। তখন হেল কমান্ডার মনে করে আরে এ আমার হেল নিয়ে আমাকে হুমকি দিচ্ছে, অসাধারণ। তারপরে সায়ন বলে না না, তোমাকে আমি কি করে পাঠাবো, তুমি তো আমার ফ্রেন্ড। তারপরে বিক্রমকে দেখানো হয়, বিক্রম এখানে শুয়ে আছে এবং সে রেস্ট নিচ্ছে আর সারাদিন কম্পিউটারে রিসার্চ করছে। বেহেমস বলে সারাদিন তুমি এখানে ঘুমাচ্ছ আর খাচ্ছ দাচ্ছ কেন? তখন বিক্রম বলে যে এরপরে আসল যুদ্ধ শুরু হবে, তখন নিঃশ্বাস নেওয়ারও সময় পাওয়া যাবে না, রেস্ট নেওয়ার সময় তো অনেক দূরের কথা। আর সেই জন্য আমি আগে থেকে এটা প্রিপারেশন নিচ্ছি যাতে আমি আগে থেকে একটু শক্তিশালী হয়ে উঠি। এবং আমার কাছে কোনো অ্যাডভান্স লেভেলের কম্পিউটার নেই, অর্থাৎ যেমন ইনভেস্টিগেটর রিসার্চ করতে পারছিল কোথায় বেশি মানুষ অদৃশ্য হয়েছে, এই টাইপের কোনো স্পেশাল অ্যাডভান্টেজ তার কাছে নেই, যার জন্য তাকে অনেক বেশি খাটতে হবে। সে জানেও না যে সামনের যে হেলিকপ্টার তার কাছে কী ধরনের হেলের পাওয়ার রয়েছে। তারপরে সে মেয়ে অর্থাৎ রিয়াকে কল করে এবং বলে যে হ্যালো, তুমি কি এই রেস্টুরেন্টের মধ্যে আসতে পারবে? হ্যাঁ। এবার তারা দুজন দেখা করতে চাইবে একটা রেস্টুরেন্টের মধ্যে। মোবাইল থেকে অ্যান্সার আছে হ্যাঁ, আমি দেখা করতে চাই। তো তাদের মধ্যে এবার দেখা করার জন্য জায়গা ফিক্সড হয়ে যায়। তারপরে মেয়েটা তাকে একটা লিঙ্ক পাঠায় এবং বলে যে লিঙ্কটা একটু দেখো তো। লিঙ্কটা ওপেন করার সাথে সাথে এটা স্ট্রিমারের ভিডিও অন হয়। স্ট্রিমার বলে যে আমি একটা গেম স্টার্ট করেছি, এই গেমটার নাম হচ্ছে ইনক্লুডার ডিটেকশন। ইনক্লুডার ডিটেকশনের মাধ্যমে কি হবে যে তুমি একজনের ঘরে প্রবেশ করবে, যেভাবে হোক ঘরের মধ্যে প্রবেশ করে তার সাথে দেখা করবে। যদি দেখা করতে পারো তাহলে তোমাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, কিন্তু তুমি যদি দেখা করতে না পারো তাহলে তোমার গেম ফিনিশ হয়ে যাবে। সে বলে যে তোমার কাছে পুরো সময় রয়েছে এবং আমার কাছে একটা চাবি রয়েছে, এই চাবিটার মাধ্যমে তুমি আসতে পারবে, অর্থাৎ এটা ছিল হেলের চাবি। সে আসলে সমস্ত হেলক্রাফটারদেরকে ইনভাইট করছে এরকম দেখতে গেলে। এবং বিক্রম বলে এই চাবিটা কি সত্যি হেলের চাবি? যাই হোক, রিসার্চ করা তো, কিন্তু একবার তো গিয়ে দেখাটা আমাদের উচিত। ঠিক আছে, চলো আমরা রেস্টুরেন্টের মধ্যে দেখা করি এবং বাকি গল্প আমরা ওখানেই সারবো। এই বলে তারা বাইরের দিকে রওনা দেয় এবং তারপরে রেস্টুরেন্ট ঠিক হয় এবং রেস্টুরেন্টের মধ্যে তারা চলে আসে। রেস্টুরেন্টটা আসলে বিক্রমই ঠিক করেছিল, বিক্রম সেখানে আগে থেকেই পৌঁছে গেছে। তারপরে মেয়েটি আসে, অর্থাৎ রিয়া আসে। সেখানে আসার পর রিয়া মনে করে আচ্ছা,
ছেলেটা কি পরিমাণ বুদ্ধিমান, সে এখানে অনেক ব্যক্তির মাঝখানে আমাদের জায়গাটা ফিক্সড করেছে যাতে কি আমি আমার হেল গেটটাকে ওপেন না করতে পারি। সত্যি বুদ্ধিমান। তারপরে সে সামনে এসে বসে এবং বিভিন্ন জিনিস নিয়ে তারা কথাবার্তা বলতে শুরু করে। বলছে তোমরা স্টিমারটা সম্পর্কে কি ভাবো? বিক্রম বলে যে আমরা জানি না তার কাছে কী ধরনের পাওয়ার রয়েছে এবং আরও অনেক ব্যক্তি রয়েছে যাদের কাছে আলাদা আলাদা পাওয়ার রয়েছে। এই পাওয়ারগুলো তারা কখন কিভাবে ইউজ করবে সেটা সম্পর্কে আমাদের কোনো ধরনেরই আইডিয়া নেই, যার জন্য আমরা কোনো রকম রিস্ক নিতে পারি না। যেমনটা তুমি নিয়েছিলে, তুমি আমার ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করতে গেছিলে। তারপরে সেখানে একটা সারপ্রাইজ আসে, সেখানে ইনভেস্টিগেটর অফিসার রেমন চলে আসে। রেমন এসে বলে, হ্যালো, কেমন আছো তোমরা? অনেকদিন পর দেখা হলো বিক্রম। এই মেয়েটা সেই মেয়েটা না? সেই মেয়েটা যে মেয়েটা তোমার দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করছিল, রাইট? আমি ওকে তোমাদেরকে জয়েন করতে পারি? এই বলেছে বিক্রমের সামনের কফির গ্লাসটাকে তুলে সেখান থেকে কফিটা খেয়ে নেয়। বিক্রম সেখান থেকে উঠে যেতে লাগে, তখন ইনভেস্টিগেটর তার থেকে চাবিটা বার করে দেখায়, দেখো আমার চাবি জ্বলছে। এবং তারপরে আমাদের স্ট্রিমারকে দেখানো হয়। স্ট্রিমার বলে যে এখানে দেখো আমাকে নিয়ে অনেক ধরনের শোরগোল স্টার্ট হয়ে গেছে এবং তারপরে তার হেলিকপ্টার অর্থাৎ হেল কমান্ডারকে দেখানো হয় এবং সে বলে যে তুমি কি সত্যিই বাঁচবে? সেই স্ট্রিমার বলে যে দেখো আমার সারা ঘরে সমস্ত জায়গায় ক্যামেরা লাগানো আছে, কে কোথায় কিভাবে ঢুকছে আমি সব কিছু নোটিস করতে পারবো, তো তোমাকে তো আমি নতুন হেল অবশ্যই বানিয়ে দেবো। তারপরে আমাদের আবার টেবিলে চলে আসে গল্প। সেখানে বিক্রম ভাবে যে আমি তো খুব সতর্কতার সাথে এখানে প্রবেশ করেছি, আমি হতেই পারে না কোনো ধরনের ক্রাইম করেছি। কি করে ইনভেস্টিগেটরের চাবিটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে? আর আমার মনে হয় এই চাবিটা ওই সামনের মেয়েটার জন্য অ্যাক্টিভ হয়েছে, আমার জন্য তো অ্যাক্টিভ হয়নি। তারপরে সে মনে হয় যে সামনের মেয়েটারও হয়তো মনে হচ্ছে সে কোনো ধরনের ক্রাইম করেনি, তাহলে কি করে তার চাবি অ্যাক্টিভ হয়ে যেতে পারে? তারপরেই সে বিক্রম সামনের দিকে উঠে দাঁড়ায় এবং ইনভেস্টিগেটর বলে তুমি দাঁড়াচ্ছ কেন? তো আমি কিন্তু হেল গেট অন করে দেবো। তখন বিক্রম বলে যে করে দেখাও, আমি বিশ্বাস করি না তুমি এই হেলের চাবি আমার জন্য অন করতে পেরেছো। সে আশেপাশের দিকে তাকাতে শুরু করে এবং খুব সহজে সে পাশে একটা লোককে দেখে এবং বলে যে এই লোকটার জন্য এই চাবি অ্যাক্টিভ হয়েছে। সেই লোকটার কাছে যায় এবং বলে, হ্যালো স্যার, আপনি কি রেমনের জন্য এখানে এসেছেন? তখন সে ধরা পড়ে যায়। রেমনের কাছে ওই ক্রিমিনালটা এসে বলে যে হ্যালো স্যার, আমি পুরো চেষ্টা করেছি বাট আমি ফেল হয়ে গেছি, তবে টাকাটা কিন্তু আমাকে দিয়ে দেবেন প্লিজ। মেয়েটা বলে যে এটা কি ধরনের মজা, তুমি আমাদের সাথে ফ্রড করেছো, তুমি একজন ফ্রড, কেন তুমি আমাদের সাথে ফ্রড করলে? তখন ইনভেস্টিগেটর হাসে, বলে আমি যাত্রার সাথে কোল্যাব তো করতে পারি না, আমার একটু ভালো বুদ্ধিমান ব্যক্তির প্রয়োজন। বিক্রম এবং মেয়েটার ঘাড়ে এসে হাত দেয়, বিক্রম হাতটা নামিয়ে দেয় এবং তারপরে ইনভেস্টিগেটর তাদের পাশের চেয়ারে এসে বসে এবং তারা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে শুরু করে এবং তাতেই একটা কথা উঠে আসে। মেয়েটা বলে যে আচ্ছা, তোমার গেট খোলার রুলটা কি, মানে কোন রুলটা আমরা যদি ভাঙি তাহলে তোমার গেটটা ওপেন হয়ে যাবে? তখন ইনভেস্টিগেটর বলে যে আমি তো বলবো না। মেয়েটা তখন বিক্রমকে বলে এ তো কিছুই বলতে রাজি না, আমি কি করে এর ওপর বিশ্বাস করব? তখন বিক্রম বলে যে আমাদের কাছে একটা কার্ড রয়েছে, যেটা হচ্ছে আমরা হেল খুলতে পারি, আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা হেলের ক্ষমতা রয়েছে, কিন্তু ইনভেস্টিগেটরের কাছে দুটো ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে তার অফিসিয়াল পদের জন্য, যেটা হচ্ছে পুলিশের পদের জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে তার কাছে হেল রয়েছে। এবং তখন সে পুলিশকে বলে আমরা তাহলে কি করে তোমার উপর বিশ্বাস করব? তখন সে বলে যে তুমি আমাদের উপর বিশ্বাস করতে পারো। সে সামনের দিকে একটা কালো ডায়েরি বার করে এবং বলে যে তোমরা আজ পর্যন্ত কতজনকে হেলে পাঠিয়েছো? 5 জন, 10 জন ম্যাক্সিমাম, বাট আমি অনেক বেশি ব্যক্তিকে হেলে পাঠিয়েছি, 114 জনকে হেলে পাঠিয়েছি। তখন তারা দুজনে অবাক হয়ে যায় যে ইনভেস্টিগেটরি ক্রাইমটা একটা এত পাওয়ারফুল ক্রাইম, যে ক্রাইমটা যে কেউ করে ফেলে, যার জন্য 114 জনকে কেউ হেলের মধ্যে পাঠাতে সক্ষম হয়েছে। এটা সত্যি একটা কঠিন ব্যাপার। তখন তারা দুজনেই এটা মেনে নেয় এবং সেখান থেকে তারা চলে যায়। গার্গামঙ্গা অর্থাৎ ইনভেস্টিগেটরির যে হেল কমেন্টার, সে বলে যে তুমি এদেরকে এত ইনফরমেশন দিলে কেন? এটা তুমি কালেক্ট করার জন্য কত বেশি হার্ডওয়ার্ক করেছিলে? তখন বলে যে এটা দেওয়া আমার খুব ইম্পর্টেন্ট ছিল, আমি এদের দুটোকে লাস্টে তো খেয়েই নেব, আমি তার জন্য কিছু আগে থেকেই প্ল্যান রেডি করে রেখেছি, আমি সমস্ত ইনফরমেশন কারেক্ট দেইনি, কিছু ইনফরমেশন ইনকারেক্ট আছে। যেমন হেলের মধ্যে যদি একসাথে 4 জন লোককে পাঠানো যায়, তাহলে আমি তাদেরকে ইনফরমেশন দিয়েছি যে সেখানে 5 জন লোককে একসাথে পাঠানো সম্ভব। এবারে রিয়া এবং বিক্রমকে দেখানো হয়, তারা পার্কের মধ্যে এসেছে এবং
বিক্রম রিয়াকে জিজ্ঞেস করে যে তোমার পাওয়ারটা কি, তুমি কিভাবে তোমার পাওয়ারটাকে ইউজ করো। তখন এটা মাটির মধ্যে ড্রয়িং করতে করতে বলতে লাগলো যে আমি যখন কোনো জায়গাতে উপস্থিত থাকি তখন সেই জায়গা থেকে 300 মিটার দূরের মধ্যে যদি কোনো হেলের পাওয়ার থাকে কারো কাছে, তখন আমি তার লোকেশন পেয়ে যাই। আর এর জন্য আমাকে 12 ঘন্টা ওয়েট করতে হবে, অর্থাৎ 12 ঘন্টা ওয়েট করার পর সে একবার তার অ্যাবিলিটিকে ইউজ করতে সক্ষম হবে। এরপরে সে বলে, এরপরেই বিক্রম জিজ্ঞেস করে, তো বিক্রম ভাবে যে আচ্ছা এ তাহলে এখনো পর্যন্ত অনেকজনকে হয়তো ডিটেক্ট করতে সক্ষম হবে, কারণ সে হয়তো আমার কাছেও অনেকদিন ওয়েট করছিল যে আমি কি ঘরের মধ্যে এখনো আছি কি নেই। এটার মাধ্যমে সে এটা কনফার্ম করেছে আমার হেল জোর করে ঘরে ঢোকারই, তার মানে সে আরও হয়তো বানানোর লোকদেরকে চেনে। সেটাই সে রিয়াকে জিজ্ঞেস করে তুমি কি আরও কাউকে চেনো। তো রিয়ার কাছে এটাই একটা অ্যাডভান্টেজ ছিল, সে আরও হয়তো অনেককে চেনে, কিন্তু সে তারপরে কৃতজ্ঞতা স্বরূপ তাকে বলে যে হ্যাঁ আমি চিনি, আমি আরও দুজনকে চিনি। একজনকে আমি এয়ারপোর্টে দেখেছিলাম, আর দ্বিতীয়জন হচ্ছে একটা বড় কোম্পানির, সে অনেক বেশি স্ট্রং, তবে তারা দুজনে কেউই আয়নার দিকে তাকায়নি, তার জন্য আমি তাদের ফেসকে লক্ষ্য করিনি, কিন্তু হ্যাঁ আমি তাদেরকে ডিটেক্ট করেছিলাম। তারপরে বিক্রম ব্যাহেমসের পাওয়ারের কথা বলে, সে বলে যে আমার কাছে যে ব্যাহেমস রয়েছে অর্থাৎ হেল কমেন্ডার রয়েছে, তার পাওয়ার হচ্ছে যে আমি কোথায় মৃত্যু আসতে পারে, কোথায় আমার জীবনহানি হতে পারে, সেই জায়গাগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি। আর এটাকে যদি আমি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে নিয়ে দেখি তাহলে আমি আমার ফিউচার দেখতে পারি। ইয়া বলে যে হ্যাঁ এটা সত্যি একটা অসাধারণ স্কিল, এই স্কিলটাকে আমরা খুব ভালোভাবেই ব্যবহার করতে পারি। তারা দুজনেই হাত মেলায় এবং বলে যে চলো আমাদের মিশনের দিকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ 3 ঘন্টা পরে তাদের নতুন মিশন স্টার্ট হচ্ছে। তারপরে রিয়ার পাস্ট দেখানো হয় যে রিয়া কি করে এই ক্ষমতা পেলো। তারপরে রিয়া বলে যে তার কাছে এই পাওয়ারটা কি করে এলো। তো একদিন সে একটা ছেলের সাথে তার বেড শেয়ার করেছিল এবং সেই ছেলেটা সেটা একটা ভিডিও ক্যামেরার মাধ্যমে গোটাটা রেকর্ড করে নিয়েছিল। রিয়া তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি এই ভিডিওটা রেকর্ড করছো কেন। তখন ছেলেটা বলে যে এমনি রেকর্ড করে রাখছি, কোনো প্রবলেম নেই, এটা আমার নিজের সিকিউরিটির জন্য। বাট পরের দিন এই ভিডিওটা সব জায়গায় সে লঞ্চ করে দেয়, সমস্ত স্কুলের স্টুডেন্টরা এই সম্পর্কে জেনে যায়, সবাই তাকে ট্রোল করতে শুরু করে। এবং যখন সে হেলের পাওয়ার পায় অর্থাৎ নরকের শক্তি পায়, সে প্রথমে ওই ছেলেটার কাছে যায়, ছেলেটা হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু সে বলে যে তুমি ভিডিওটা নেটে ছেড়ে দিয়েছো, আমি বেঁচে আছি কি করে আমি জানি না, মানে তার এত পরিমাণ ডিসরেসপেক্ট হয়েছে। তারপরে বিক্রম বলে যে আমি যে ইনভেস্টিগেটর যে নোটটা দিয়েছে গোটা নোটটার ছবি তুলে তোমাকে পাঠিয়ে দেবো, আমি গোটা নোটটা মুখস্থ করে নেবে। হেমস বলে যে হয়তো আমাদের মতো টিম হয়তো আরও অনেকেই বানিয়েছে, আর আমাদের মেন টার্গেট হবে যে কতজনকে আমরা ডিটেক্ট করতে পারছি, কতজনকে আমরা খুঁজে বার করতে পারছি। এবং সত্যি একটা টিম গড়ে উঠছিল, আমাদেরকে দেখানো হয় সেখানে 3টে হেল কমান্ডার ছিল। সেখানে ওই বিজনেসম্যানটাকে দেখানো হলো, তার সামনে 2জন হেল কমান্ডার দাসের মতো বসে আছে। সেখানে তারা ভিডিওটাকে চালাচ্ছে এবং বিজনেসম্যান একটা ছেলেকে তার গাড়ির চাবি দিয়ে বলল যে আচ্ছা তুমি কি গাড়ি চালাতে পারো। তো সে হ্যাঁ বলাতে তাকে চাবিটা দিয়ে দেয়। এবং তারপরে মেয়েটা বলে যে আমরা বলির বাকরা কেন হতে যাব, আমাদের তার সাথে ফাইট করার কোনো দরকার নেই। তখন বিজনেসম্যান সায়ন সে তার চাবিটাকে বার করে বলে তুমি যদি না যাও তাহলে এই চাবিটা তোমাকে অন্য কোথাও নিয়ে চলে যাবে, চলো আজকে একটা নতুন শিকার ধরতে যাব। তারপরে তারা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে এবং আমাদের বিক্রমের টিমকেও দেখানো হয়, সেখানে ইনভেস্টিগেটরও চলে এসেছে এবং তারা ওই স্টিমারের বাড়ির আশেপাশে অঞ্চলে পৌঁছে গেছে। ইনভেস্টিগেটর বলে যে তোমরা সমস্ত নোট পড়ে নিয়েছো তো। বিক্রম বলছে হ্যাঁ পড়ে নিয়েছি। 5 জনকে একসাথে হেলের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের যে টার্গেট তার থেকে হেলের দরজা 10 মিটার দূরত্বের মধ্যেই থাকতে হবে, তার বেশি দূরত্ব হলে কাজ করবে না। আর 1 মিনিট পরেই আমরা দ্বিতীয়বার গেট ওপেন করতে পারবো, অর্থাৎ প্রথম টার্গেট যখন গেটের মধ্যে প্রবেশ করে যাবে তারপরে দ্বিতীয় টার্গেট ধরার জন্য আমাকে 1 মিনিট ওয়েট করতে হবে। 4th রুল হচ্ছে অনেকজন ব্যক্তির মধ্যে যদি আমাদের টার্গেট থাকে তাহলে তাকে কিন্তু আমাদেরকে চিনতে হবে, যদি আমরা তাকে না চিনি তাহলে সে কিন্তু ভেতরে যাবে না। এবং তারপরে ইনভেস্টিগেটর বলে যে খুব সুন্দর খুব সুন্দর। তারপরে সে বলে আমাদের কিন্তু 2টো রুল মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে সার্ভাইভাল, প্রথম হচ্ছে আমাদের জীবন, সেটাকে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করলে চলবে না। দ্বিতীয় হচ্ছে তাদের ফেসকে আমাদেরকে দেখতে হবে, তাদের ফেসটা কিরকম দেখতে, এইটুকুই হচ্ছে আমাদের টার্গেট, আমাদের ফাইট করে কোনো লাভ নেই। তখন মেয়েটা বলে যে কিন্তু আমাদেরকে তো বলা হয়েছে যে যত বেশি পারো তত বেশি হেল যারা বানিয়েছে তাদেরকে নিজেদের নরকের মধ্যে ভরো। তখন ইনভেস্টিগেটর বলে কিন্তু তাতে লাভ কি, তাতে কোনো লাভ নেই, অন্যদেরকে ফাইট করতে দাও, আমাদের শুধু টার্গেট হবে তাদের ফেস, তাদের ফেসগুলো দেখে নেব, পরবর্তীতে তাদের যদি আমরা আশেপাশের মধ্যে দেখি তাদেরকে ধরতে সুবিধা হবে। তাদেরকে একটা একটা করে ওয়াকি টকি দিয়ে দেয় এবং বলে যে এই 2টো তোমাদের গিফট নিয়ে নাও এই 2টো। তারপরে আমাদের বিজনেসম্যানদের টিমকে দেখানো হয়, তারা এখন গাড়িতে করে যাচ্ছে। বিজনেসম্যান বলে
মেয়েটাকে, তুমি গিয়ে ওই মেয়েটার ঘরে প্রবেশ করবে এবং সেখানে তার কাছে কি পাওয়ার রয়েছে, তার ফেসটা কেমন, এই সমস্ত কিছু। তখন ছেলেটা জিজ্ঞেস করে, কিন্তু আমরা এইভাবে মৃত্যুর দিকে কেন এগিয়ে যাবো? আমরা কি বেঁচে থাকবো না মারা যাবো সেটাই তো আমরা জানি না। ছেলেটা বলে যে আমি অলরেডি একজনকে হেলের মধ্যে পাঠিয়েছি এবং এটা করে আমি একটা স্পেশাল জিনিস দেখেছি, যখন কোনো ব্যক্তিকে তার হেলের মধ্যে নিয়ে যাওয়া যায় এবং তার কাছেও যদি হেল থেকে থাকে তাহলে আমরা কিছু এক্সট্রা পাওয়ার তার কাছ থেকে পেয়ে যাব। তখন মেয়েটা বলে যে আচ্ছা, তাহলে আমরা যদি অনেকজন হেলিকপ্টারকে আমার হেলের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমার শক্তি অনেক বেশি বেড়ে যাবে, তাহলে আমরা এই বিজনেসম্যানটাকে আমাদের হেলের মধ্যে পাঠাতে পারবো। তাদের মধ্যে একটা ইভিল হাসি ফুটে ওঠে, কিন্তু আমাদের বিজনেসম্যানকে দেখানো হয় সে তো আরও বড় রাক্ষস। সে বলে এরকম পাওয়ার যদি হতো তাহলে তো অনেক ভালোই হতো, তাহলে তো আমি তোমাদেরকে কেন নিয়ে আসতাম, তখন তো আমিই চলে যেতাম। আমি দেখেছি এইসবে কোনো পাওয়ার থাকে না, তা তো আমি তোমাদের ডেভিলই বলে দিত। কি বোকা এদেরকে নিয়ে কিনা আমি আমার টিম বানিয়েছি, এরা তো আমার পা চাটারও যোগ্য নয়। বাট ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, এরা মরুগা, আমার কোনো যায় আসে না। আমার শুধু মেনলি টার্গেট হচ্ছে আমরা দুজন করে ধরবো এবং তাদের কাছ থেকে একজনকে বার করব, তার ফেস, তার কমজোরি, এবং তাকে তারপরে আমরা ধরবো, তারপরে তাকে দিয়ে আমি আরেকজন হেলিকপ্টারকে ধরবো এবং তাকে বলির বাখরা বানাবো। এভাবে আমি করতে করতে লাস্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবো, তারপর লাস্ট ব্যক্তিকেও মেরে আমি হয়ে যাব সেকেন্ড হেল কিপার। সে তারপরে মেয়েটাকে একটা গোপ্রো ক্যামেরা এগিয়ে দিয়ে বলে যে এই ক্যামেরাটা তুমি তোমার মাথার ওপর লাগিয়ে রাখবে এবং যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে আমি তাহলে বুঝতে পারবো তার ফেসটা কেমন, তার পাওয়ারটা কেমন। তারপরে মেয়েটাকে দেখানো হয়েছে চুপচাপ বসে বসে ছিল, কিন্তু বিজনেসম্যানের মেয়েটা জানলা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে এবং সে বলে যে দেখো আমার চাবি অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি তো হেলে যেতে চলেছো। সে তাড়াতাড়ি হেলের চাবিটা দেখিয়ে চাবিটাকে অ্যাক্টিভ করে দেয়, সঙ্গে সঙ্গে হেলের গেট চলে আসে এবং মেয়েটাকে চারিদিক থেকে ধরে নিয়ে হেলের মধ্যে নিয়ে যেতে শুরু করে। কিন্তু 2 থেকে 3 সেকেন্ড পরে সেই হাতগুলো ছেড়ে দেয় মেয়েটাকে এবং হেল গেটটাও বন্ধ হয়ে যায়। তখনই মেয়েটা তার মুখে হাত দিয়ে মুখটাকে ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে হেল কিপারের ফেস চলে আসে। হ্যাঁ, এটা আসলে মেয়েটা ছিল না, এটা আসলে তার হেল কিপার ছিল। তারপরে এই মেয়েটাকে দেখানো হয়, মেয়েটা আসলে আলমারির পিছনে লুকিয়ে ছিল এবং সেখান থেকে তার হেলের চাবিটাকে অন করে দেয়। কেউ যদি তার ঘরে জোর করে প্রবেশ করে তাহলে তাকে সে নরকে পাঠাতে পারে, এই ক্ষমতাটা তার কাছেই ছিল। আর এই ক্ষমতাটার কথায় বিক্রম রিয়াকে বলেছিল যে বিক্রমের কাছে সেই ক্ষমতাটা রয়েছে। এবার কি সেটা ধরা পড়ে যাবে সেটা আমরা ভবিষ্যতের দিকে জানবো, কিন্তু এখানে দেখানো হয় যে বিজনেসম্যানের সাথে যে মেয়েটা ছিল তার গল্প এখানে ফিনিশ হচ্ছে, অর্থাৎ হেল গেটের মধ্যে সে ভেতরে প্রবেশ করছে এবং তারপরে তার পাস্ট দেখানো হয়। সে একজন মডেলিংয়ের কাজ করতো, নাচে খুব ভালো ছিল, সে খুব ভালো ডান্স করতো। সে তার নিজের ড্যান্স দেখেই বললো বাহ আমি কি সুন্দর ড্যান্স করেছি, এবার তো মনে হয় আমি চান্স পেয়েই যাব। অর্থাৎ সে ওই কে পপ ড্যান্স, তোমরা যদি বিটিএস দেখে থাকো তাহলে সেখানকার। হঠাৎই সেখানে একটা ছেলে প্রবেশ করে এবং একটা মডেলকে ধরে বলে যে মডেলটা চান্স পেয়ে গেছে আইডলে যাওয়ার। সেই সময়তেই আমাদের ঈর্ষা মনে করে যে এটা কি করে সম্ভব, এই মেয়েটা অনেক আগে থেকে আমি এখানকার ইন্টার্ন হয়ে আছি, আমার আগে চান্স পাওয়ার দরকার ছিল, এই মেয়েটা কি করে চান্স পেয়ে গেল। সে এটা নিয়ে বিরোধিতা করে, বলে যে কেন এই চান্স পেয়ে গেল। তো সেই সময়তে ওই ছেলেটা বলে যে তুমি অন্যকে কংগ্রেচুলেশন কেন করতে পারো না, তুমি অন্যকে দেখে জলও কেন। বাট মেয়েটা আসলে 7 বছর ধরে এই কোম্পানিতে ইন্টার্ন হয়ে আছে, একটা চান্সের জন্য অপেক্ষা করছে। সে ডান্সে খুবই ভালো, তাও সে চান্স পায় না। সে সিঁড়ির মধ্যে থেকে কাঁদতে কাঁদতে আফসোস করতে থাকে এবং সেই সময়তে ওই যে মেয়েটা চান্স পেয়েছিল সে তার কাছে এগিয়ে আসে এবং একটা কাপড় এগিয়ে দিয়ে বলে তোমার লাইফ তো ফিনিশ হতে চললো, তুমি তো বুড়ি হতে চললে, তুমি এখনও অপেক্ষা করছো তুমি কোথাও আইডলে চান্স পাবে। তুমি চান্স পাবে না, তুমি তো এমনিতে দেখতেও ভালো না, আমার কাছে কোনো ট্যালেন্টও নেই, তুমি কি করে চান্স পাবে। অন্য জায়গাতে জবের জন্য যাও, 7 বছর হলো, আর কতদিন এখানকার সম্মান নষ্ট করবে। তারপরে আমাদের ঈর্ষা বলে যে আমি কি করতে পারি। এই মেয়েগুলো চান্স পায় শুধু তাদের ফেসের জন্য, তারা খুব ভালো দেখতে, অথবা তাদের সিনিয়রদের সাথে গুড রিলেশনশিপের জন্য। আর আমার কাছে ফেস নেই, ট্যালেন্ট যতই থাকুক ফেসটা কারো ট্যালেন্ট হতে পারে না, সৌন্দর্যতা কারো ট্যালেন্ট হতে পারে না। আর সেই সময়তেই ডেমেন চলে আসে। ডেমেন বলে যে
আমি তোমাকে একটা হেলের চাবি দিচ্ছি, তুমি হেল বানাও। আর এই হেলটার নাম হচ্ছে সৌন্দর্যতার হেল। নিজের সৌন্দর্যতা নিয়ে যদি কারোর মধ্যে অহংকার থেকে থাকে তাহলে সে এই হেলের মধ্যে প্রবেশ করবে। এইভাবে সে অনেক যাদের গর্ব ছিল তাদেরকে পাঠিয়ে দেয়। তারপরে একদিন তার সাথে এই বিজনেসম্যানের দেখা হয়। সে বিজনেসম্যানের সামনে চাবিটাকে অন করার চেষ্টা করে, কিন্তু চাবিটা অন হয় না। সে বলে যে একজন এলিট ক্লাস, একজন টপ ক্লাসের বিজনেসম্যান যে এত ভালো দেখতে, তার মধ্যে সৌন্দর্যতা নিয়ে কোনো অহংকার নেই, এটা কি করে সম্ভব? তখন বিজনেসম্যানটা বলে যে সৌন্দর্যতা নিয়ে অহংকার করে, এটা তো যারা দুর্বল তারা করে থাকে। আমার কাছে প্রচুর পয়সা আছে, আমি অনেক হার্ড ওয়ার্ক করে এই জায়গাতে এসে পৌঁছেছি, আমি নিজের সুন্দরতা নিয়ে কোনো রকম অহংকার করি না। আমার কাছে টাকা রয়েছে, আমি সেটা নিয়ে অহংকার করি। এবং এইভাবেই সে ধীরে ধীরে হেলের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তার লাইফ এভাবে ফিনিশ হয়ে যাচ্ছিল। এবং তার সাথে সাথে দেখানো হয় যে আমাদের হেল কিপার যে ছিল সেও মারা যাচ্ছে। এবং সেই সময়তে স্টিমার বলে যে আমি তো ভেবেছিলাম যে শুধুমাত্র লোকটা মারা যাবে, কিন্তু এখানে তো দেখছি এই ডেমনটাও মারা যাচ্ছে। তার মানে এটা সত্যিই ছিল। এই স্ট্রিমারটার ডিমান্ডকে দেখানো হয়। সে বলে যে আমি তো নরকের মধ্যে একটা জোকার ছিলাম, আমি নিজের ফেস চেঞ্জ করতে পারতাম আর এটা দেখে সবাইকে হাসাতাম, কিন্তু আমি ভাবতেই পারিনি যে এটা আমার কাছে এতটা শক্তিশালী হয়ে উঠবে। এবং সে সময়তেই বিক্রমকে দেখানো হয়। বিক্রম নিচ থেকে জানলা দিয়ে ওই আলোটা দেখতে পেলো। সে বললো যে আমাদের মধ্যে থেকে একজন কমে গেছে, অর্থাৎ এখন মাত্র 10 জন বেঁচে আছে, 10 জন হেল কিপার বেঁচে আছে। সে সেটা রিয়াকে জানিয়ে দেয় এবং বলে যে এখন 1 মিনিট পরে সে নিজের হেল গেট ওপেন করতে পারবে। আমি কি গিয়ে তাকে আমার হেলে পাঠিয়ে দেবো? এটা নিয়ে তারা আলোচনা করছিল, কিন্তু সে বললো যে না, ইনভেস্টিগেটরের সাথে আগে কথা বলি, আগে রেমনের সাথে কথা বলি, তারপরে তোমাকে জানাচ্ছি। অলরেডি স্ট্রিমার একজনকে পাঠিয়ে দিয়েছে, এখন 1 মিনিট সময় আছে, আমি কি গিয়ে তাকে হেলে পাঠাবো? কিন্তু ইনভেস্টিগেটর বলে না, এরকম রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, কি দরকার আছে, আমি যাচ্ছি, তুমি এখানে অপেক্ষা করো, আমি যাচ্ছি, আর আমার জন্য ওকে গেট ওপেন করতে হবে, আমি যাচ্ছি এবং আমি ওকে হেলে পাঠাচ্ছি বলে সে সেখান দিকে এগিয়ে যায়। বিক্রম মনে করে যে এবার কি হবে, ইনভেস্টিগেটর হেলে চলে যায়, কিন্তু তারপরে তার মনে হয় যে একজন পুলিশ অফিসার যদি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে এখানে পুলিশের রেড পড়ে যাবে, এখান থেকে সারা জীবন কোনোদিন শান্তি পাবে না। তো এই ভেবে সে সেখান থেকে একটু সান্ত্বনা পায়। ইনভেস্টিগেটর বলে যে তুমি এখানে গেটের দায়িত্ব নাও, এখানে যেন কেউ প্রবেশ না করতে পারে। আচ্ছা, আজকের গল্প এখানে আমরা সমাপ্ত করছি। নেক্সট পার্টে আমরা জানবো যে ইনভেস্টিগেটরের সাথে কি হবে, সে কি হেলের মধ্যে চলে যাবে, নাকি বিক্রম তাকে বাঁচানোর জন্য যাবে এবং সেও কি ওখানে ফেসে যাবে, নাকি বিজনেসম্যানের টিম তাদের সাথে বিক্রমের যুদ্ধ হবে, সমস্ত কিছু জানবো আমরা থার্ড পার্টে। দেখা হচ্ছে থার্ড পার্টে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দাও এবং থার্ড পার্টের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে থার্ড পার্টের নোটিফিকেশন তোমরা সব থেকে আগে পেয়ে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।